আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভয়েস ফর ম্যানকাইন্ড মানবতার কণ্ঠস্বরে যারা সংযুক্ত রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবো। এই নির্বাচনে শ্রমিক শ্রেণীর অধিকার, প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমাদের মূল আলোচনার বিষয় থাকবে। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নির্বাহী সমন্বয়ক সম্মিলিত শ্রমিক পরিষদের জনাব সোহেল শিকদার, আছেন একই সঙ্গে জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা। আমি প্রথম সোহেল শিকদারকে দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। জনাব সোহেল শিকদার, কেমন আছেন আপনি? ধন্যবাদ খসরু ভাই। আমরা তো আসলে শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হিসাবে এই নির্বাচনের আগে যে প্রত্যাশা, সেই হিসাবে খুব বেশি যে ভালো আছে এটা বলা যাবে না। আপনাকে ধন্যবাদ ভয়েস ফর ম্যানকাইন্ড এবং এই থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সোহেল ভাই। আচ্ছা, আমি প্রথমেও আপনার কাছে একটা বিষয় প্রথমেই জানতে চাই যে ৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের শ্রমিক শ্রেণীর যে অবদান ছিল এবং পরবর্তীতে আমরা কি আমাদের যে প্রত্যাশা ছিল এটা কি আমরা অর্জন করতে পেরেছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে? ধন্যবাদ খসরু ভাই। এটা তো আসলে আমরা যদি ৭১ সালের মুক্তিযুদ্ধের কথা একটু স্মরণ করি, তো আমরা দেখব যে এই মুক্তিযুদ্ধর পূর্বে শ্রমিক শ্রেণীর যে অবদান, সেটা কিন্তু তারাই আসলে এই ৬৯-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিন্তু আসলে শ্রমিক শ্রেণীরই একটা অভ্যুত্থান ছিল এবং তারই ধারাবাহিকতায় ৭১-এ আপনার জনযুদ্ধের মধ্য থেকে যে স্বাধীন বাংলাদেশ। এবং আপনারা জানেন যে এই যুদ্ধের পূর্ব অবস্থায় একটা ইশতেহার ঘোষণা করেছিলেন ছাত্ররা। তো সেই ইশতেহারের একটা পয়েন্টে ছিল যে এই রাষ্ট্র হবে শ্রমিকের, কৃষকের। কিন্তু এখন এই ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য থেকে আমরা আসলে স্পষ্টই বুঝতে পারি যে সেই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন যদি হতো তাহলে তো এই ধরনের ২৪-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। অর্থাৎ সেই ৭১-এর যে আকাঙ্ক্ষায় আমরা আসলে রাষ্ট্র বিনির্মাণ করার যে রাষ্ট্র তৈরি হয়েছে, সেই রাষ্ট্রটা আসলে আজ পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, আমি একটু শামীম আরা আপার সঙ্গে এই বিষয়টা জানতে চাই, একটু যোগ করতে চাই। আপনি ২০২৪ সালে যেটা সোহেল ভাই বললেন যে আমরা ৭১-এ এক ধরনের ব্যর্থতা নিয়েই ২০২৪-এ আবার আমরা এক ধরনের প্রত্যাশা ছিল শ্রমিকদের। আপনি কি মনে করেন এই প্রত্যাশাটা বা থেকে আমাদের প্রাপ্তি কতটুকু হয়েছে? ধন্যবাদ খসরু ভাই আপনাকে, এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি শামীম আরা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি, এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন খসরু ভাই। আসলে আমরা শ্রমিক শ্রেণীর মুক্তির লক্ষ্যে আসলে আমরা তাদের অধিকার লড়াইয়ের সংগ্রামে আমরা নিজেদেরকে নিবেদিত করেছি। কিন্তু সত্যিকার অর্থে আমরা যে আমাদের মূল ভিত্তিই কিন্তু ৭১। এবং এই ৭১-এর আমি আসলে আজকে এখানে বসে আমি যে ৭১-এর যে আমাদের ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ আমাদের যে বোনেরা, নারীরা যে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আমি আজকে স্মরণ করছি আর কি। তো আসলে ৭১ আমাদের যদি আমরা যদি এভাবে দেখি বিষয়টাকে, যে ৭১ হচ্ছে যে আমাদের আসলে মূল আমাদের মুক্তির শেকড়। আচ্ছা, তো সত্যিকার অর্থে আজকে আপনি ইয়ের কথা বলছেন, প্রাপ্তির কথা বলছেন, কিন্তু আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের কিন্তু সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা এখনো শ্রমিক শ্রেণীর যে আকাঙ্ক্ষা, সেটা এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, তাহলে আমরা এবং আমাদের কিন্তু সেই ৭১ থেকে যদি আমরা বলি, তারও পিছনে যদি যাই, যে ৫২ যদি আমরা বলি, যে ভাষা সংগ্রামের, ভাষা আন্দোলনের কথাও যদি আমরা বলি, সেখানেও কিন্তু আমাদের শ্রমিক শ্রেণীর কিন্তু অংশগ্রহণ ছিল। কিন্তু এবং আমাদের আসলে মূল লক্ষ্যই হচ্ছিল যে আমরা নিজেদের মুক্তি এবং নিজেদের অধিকার আমরা বাস্তবায়ন করবো। কিন্তু আসলে জুলাইয়ের মাধ্যমে যেটা ২০২৪-এ হলো, আমি তো সেই কারণেই বললাম যে আমাদের সত্যিকার অর্থে যে আমাদের যে শ্রমিক শ্রেণীর যে আকাঙ্ক্ষা এখনো পর্যন্ত সেটা পূরণ হয়নি। তাহলে আচ্ছা, আমি একটু সোহেল ভাইয়ের সঙ্গে এই বিষয়ে আরেকটু জানতে চাই। আচ্ছা, তাহলে জুলাইয়ের
24শে জুলাইয়ের যে আন্দোলনটা হলো, এটাকে আমরা অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো, আপনার কি মনে হয়? আসলে এখানে একটা শ্রেণীর, বিশেষ করে শ্রমিক শ্রেণীর, তাদের একটা বৈপ্লবিক আকাঙ্ক্ষা ছিল, এটা আমি বলবো। কিন্তু আদতে যেটা হয়েছে, এটা আন্দোলনের একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে, একটা ফ্যাসিস্ট রিজিম তাদেরকে আমরা বিতরণ করতে পারছি, এটা আমাদের সফলতা। কিন্তু সেই সাথে এটাও আমাদের একটা আক্ষেপের জায়গা যে এখানে আপনি দেখবেন যে বাংলাদেশ যখনই সংকটের মধ্যে পড়েছে, শ্রমিক শ্রেণী কিন্তু আগে আসছে। শ্রমিক শ্রেণীর যে ভূমিকা, সেটা কিন্তু আসলে তারাই তাজা রক্তগুলো দিয়েছে রাজপথে। কিন্তু আমাদের যেটা আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে যে আপনি ৭১ বলেন, ৯০ বলেন, এই ২৪ বলেন, এর ফলাফল কিন্তু শ্রমিকের ঘরে আসে না। সেটা আসলে এটা শ্রমিকের দিক থেকে যদি আমি বলি যে শ্রমিকরা রাজপথে কিভাবে লড়াই করতে পারে, লড়াই করা এবং সংগ্রাম করা, এটা শিখেছে এই স্বাধীনতা মধ্য দিয়ে এ পর্যন্ত যতগুলো অভ্যুত্থান এবং লাস্ট ২৪-এও আমরা এই জিনিসটা আমরা এক ধরনের পারদর্শিতা দেখাইতে পারছি। কিন্তু এর যে এটাকে যে রক্ষা করা এবং সেটার যে সুফল শ্রমিকদের জন্য নিয়ে আসা, সেটা আসলে আমাদের নেতৃত্বের মধ্যে, আমাদের শ্রমিক রাজনীতির মধ্যে এখানে কোনো একটা বড় ধরনের গলদ আছে, যে কারণে আমরা বারবার প্রতারিত হচ্ছি। তাহলে এই যে আচ্ছা আপা, এই যে তাহলে নতুন বন্দোবস্ত ২৪ কি কোনো নতুন বন্দোবস্ত নিয়ে আসছে বলে মনে হয়? আমি একেবারেই এটার সাথে একমত না। আসলে মানে এটা কালে কালেই আমাদের শ্রমিক শ্রেণী আসলে প্রতারিত হয়, কিন্তু তাদের ভূমিকাটা কিন্তু অগ্রগামী থাকে। শ্রমিক শ্রেণীর ভূমিকা সবসময় অগ্রগামী থাকে, কিন্তু তারা কিন্তু সবসময় কিন্তু আজকে নির্যাতিত, ডিপ্রাইভড হচ্ছে কিন্তু। আচ্ছা, তো ফলে আমি মানে মনে করি যে আমাদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম আমাদের আরো সামনে নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরেও কি কোনো সম্ভাবনা আপনি দেখেন? হ্যাঁ আসলে ভাই, ২৪ থেকে যেটা সম্ভাবনা, যে মানুষের একটা যে কোনো অভ্যুত্থানে মানুষের আসলে চেতনার একটা বড় পরিবর্তন হয়। আচ্ছা, আমরা মনে করি এটা শ্রমিক শ্রেণীর মধ্যে সেই পরিবর্তনটা হয়েছে। এবং এটা যদি আপনি লক্ষ্য করেন যে অভ্যুত্থান পরবর্তীতে প্রথম কাদের উপর এই সরকার ক্র্যাকডাউন বা অত্যাচারগুলো শুরু করেছে, সেটা কিন্তু শ্রমিক শ্রেণীর উপর। আপনি দেখছেন যে গাজীপুর, আশুলিয়া, এইসব জায়গায় শ্রমিকরা মারা গেছেন, এবং সেটা আর্মির গুলিতে, পুলিশের অত্যাচার, এগুলো কিন্তু আমরা দেখেছি। মানে যেটা হচ্ছে যে শ্রমিক শ্রেণীকে দমনের একটা প্রচেষ্টা খুব সব সরকারই থাকে। এবং এটা আমার মনে হয় এবার অভ্যুত্থানে স্টেট মেকানিজমের একটা শঙ্কা ছিল যে শ্রমিকের এই অভ্যুত্থানটা যদি শ্রমিকের হাতে চলে যায়, তাহলে এটা হয়তো তারা সামাল দিতে পারবে না। সেই কারণে আসলে আমরা দেখেছি যে ছাত্রদের ভূমিকা ছিল, কিন্তু কিছু আমি যদি বলি স্পাই এজেন্টদের এই অভ্যুত্থানের শক্তি হিসাবে স্টেট মেকানিজম এবং মিডিয়া তাদেরকে এটাকে একটা এই জায়গায় নিয়ে এসেছে। এবং এটার একটা জিনিস যদি আমি বলি যে আপনারা অভ্যুত্থানে তো সমস্ত শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, সেখান থেকে যখন ক্ষুদ্র একটা গোষ্ঠীকে অভ্যুত্থানের শক্তি হিসাবে সবার সামনে আর্টিকুলেট করা হলো, তাদেরকে নানাভাবে বিপদগামী করা হলো, অর্থাৎ এই অভ্যুত্থানকেই নাই করে দেওয়ার এবং মানুষের মন থেকে এটার প্রতি একটা বৃতিশ্রদ্ধ অবস্থান তৈরি করা, এটা খুব তার মানে হচ্ছে যে তার মানে হচ্ছে অভ্যুত্থান থেকে আমরা কতটুকু পেলাম, অন্ততপক্ষে এটা যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তত গত ৩টা যে নির্বাচন হয়েছে, মানে যেটা হচ্ছে বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, আমির নির্বাচন, অর্থাৎ আমরা মামুরা, এই ধরনের নির্বাচন, সে অবস্থা থেকে তো আমাদের উত্তরণ হয়েছে। নির্বাচনটা সামনে, আমরা অতটা আশাবাদী না। কারণ আপনি যদি খেয়াল করেন যে নির্বাচন কমিশন আমাদের কিন্তু এই অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, সেখানে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল মানুষের ভোট দেওয়ার। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে ডেমোক্রেটিক ডিভিডেন্ড যদি আপনি হিসাব করেন, যে তরুণ একটা বড় গোষ্ঠী তারা কিন্তু ভোট দিতে পারে না, তাদের এই আকাঙ্ক্ষাটা কিন্তু আছে। কিন্তু নির্বাচন কমিশনের যদি আপনি দেখেন যে নির্বাচন কমিশন তাদেরকে আমরা চিনতাম না, তারা একদম টিপিক্যাল সরকারি আমলা। গত বছর গত সরকারের আমলে তারা
এই আমলাগিরি করেছেন এবং সমস্ত সুযোগ সুবিধা নিয়ে রিটায়ার করেছেন এবং চাকরির মধ্যেই ছিলেন, বেসরকারি চাকরি টাকরি। তারা কিভাবে এসছে? তারা কিন্তু এই অভ্যুত্থানকে ধারণ করে না। তারা এই 2008 সালের একটা ফ্যাসিস্ট রিজিমের একটা মানে যেই নির্বাচনী আইন, সেই আইনের মধ্য দিয়ে এই নির্বাচনটা করতে যাচ্ছে। তো সেই আইনের মধ্য দিয়ে নির্বাচন করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে অর্থাৎ সেই যে টাকা, লুটতরাজ, মাসেল পাওয়ার, সেই ধরনের ক্যান্ডিডেট কি আমরা সামনে কালো টাকা এবং কালো টাকার সেই প্রভাবটা তারা লক্ষ্য করে। কারণ ওনারা সেই আইনটাকেই পরিবর্তন করতে পারে না। সেই ধরনের একটা 8 সালের একটা মানে সেই পুরনো বন্দোবস্তে নতুন করে আবার নির্বাচন আসলে শ্রমিকদের অংশগ্রহণ, সাধারণ মানুষের অংশগ্রহণ খুবই সীমিত হয়েছে। আমার জানা মতে আমি একটা কথা একটু বলি, আমার জানা মতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, তো হাসনাত কায়ুম সাহেব উনি আসলে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষ নিয়ে রাজনীতি করেন। ওনার 75 ক্যান্ডিডেট ছিল, 75 জন, এবং তার মধ্যে অধিকাংশ ছিল জননেতা আর কি, একদম গ্রাসরুট, বিভিন্ন আন্দোলনের মধ্য থেকে, ভূমিহীন আন্দোলন, এই হাওড় আন্দোলন, এইসব জায়গা থেকে উঠে আসা নেতৃবৃন্দ। এই লোকটাকে যে সংস্কারের যেই বয়ানটা, যেটা নিয়ে একটা অভ্যুত্থান হয়ে গেল, তার প্রতিষ্ঠাতা বা সেই সংগঠনকে না দিয়ে এই যে একটা জনমানুষের প্রতিনিধিদের মানে তাদেরকে মানে একদম নাই করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে জনাব শামীমা আপা যে বিষয়টা যে বললেন সোহেল ভাই, যে জনমানুষের অংশগ্রহণটা নিশ্চিত হচ্ছে না, আপনি কি মনে করেন শ্রমিক শ্রেণীর এই নির্বাচনে অংশগ্রহণ কতটুকু নিশ্চিত হয়েছে বা আদৌ হয়েছে কিনা? আসলে সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যে নির্বাচন হয় বা আমাদের সংসদীয় যে নির্বাচন, সংসদীয় যে পদ্ধতি, সেখানে কিন্তু মানে সংসদে কথা বলার বা আমাদের যে প্রতিনিধি, শ্রমিক শ্রেণীর যে প্রতিনিধি, আসলে সেখানে কিন্তু এটা মানে একদম উপেক্ষিত, একেবারেই উপেক্ষিত। এবং আমার মনে হয় ভাই আমার সাথে এটা একমত হবেন যে আমাদের যে কথা বলার বা আমাদের যে মানে প্রতিনিধি, সেই প্রতিনিধি কিন্তু সেইভাবে এই আমরা আসলে দেখতে পাই না। সেখানে কিন্তু আমরা মানে যারা আসলে মানে মানে মাসলম্যান বা টাকার যে কালো টাকা কুমির, তারাই কিন্তু আসলে ঘুরে ফিরে দেখা যায় যে তারাই সংসদে যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হিসেবে কিন্তু আমরা সেভাবে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আমরা আসলে পাইনি। তারপরও নিশ্চয়ই আপনারা ভোট দেবেন, ভোটে অংশগ্রহণ করবেন, মানে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করবে আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, এবং আমাদের মানে লড়াইটা তো সেই জায়গায়, শ্রমিক শ্রেণীর মুক্তির লক্ষ্যেই তো আমরা আসলে নির্বাচন বা আমরা এই সমাজটাকে বদলের জন্য এবং সমতা ভিত্তিক একটি রাষ্ট্র, সমতা ভিত্তিক একটি মানবিক একটি সমাজ আমরা আসলে এজন্য এই নির্বাচনকে তাহলে লক্ষ্য করে আমরা জানি না আসলে নির্বাচনটা কতটুকু আসলে মানে স্বচ্ছতা বা মানে হবে বলে আমরা একটা আশঙ্কা আসলে করছি আর কি, হবে না বলে আর কি। তো সেই জায়গায় আশঙ্কা তো থেকেই যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আপনাদের দলের কি কোনো বা আপনার সংগঠনের কোনো এই বর্তমান নির্বাচনকে ঘিরে কোনো ইশতেহার বা পরিকল্পনা আছে কিনা? না, আমরা সেভাবে করি না। তবে আমি একটি বিষয় বলতে চাই, সে আমি মানে বিলস নামের একটি শ্রমিক সংগঠন আছে, তো আমি সেই বিলসের ওই সংগঠনের একজন সম্পাদক হিসাবে আমি আছি। তো বিলসের মাধ্যমে আমরা কিন্তু একটা অ্যালায়েন্স আমরা একটা গঠন করেছি, যে আজকে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কাছে তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের সাথে আমাদের কিছু সুপারিশ বিলসের পক্ষ থেকে, এবং আমাদের আপনার হয়তো নিশ্চয় জেনে থাকবেন যে আমাদের এই প্রথম একটি কমিশন আসলে গঠন হয়েছিল, মানে শ্রম কমিশন। সেই শ্রম কমিশনের যে সুপারিশগুলো এসছে এবং সেই বিলসের মাধ্যমে, এবং আপনি আরও জেনে থাকবেন যে স্কপ নামে একটি শ্রমিক প্ল্যাটফর্ম আছে, সেই একটা আমরা সম্মিলিতভাবে সেই সুপারিশগুলো আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা তাদের কাছে দিয়েছি, এবং আমরা বলার চেষ্টা করছি যে তাদের যে রাজনৈতিক যে ইশতেহার সেখানে আমাদের এই সুপারিশগুলো যাতে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই যে নির্বাচনে যেটা আসলে কাজ করছে বর্তমানে। আচ্ছা, তাহলে নির্বাচনে যে একটা গণভোট আছে, আমরা জানি যে জুলাই চার্টারকে সমন্বিত করার জন্য,
তো জুলাই চার্টারে শ্রমিক শ্রেণীর অধিকার কি বা এই বিষয়ে কি শ্রমিকদের জন্য কোনো বিশেষ কিছু বলা হয়েছে কি? আমরা আসলে চেষ্টা করছি শ্রমিক অধিকার নিয়ে জুলাই চার্টারে না, আমরা আসলে চেষ্টা করছি মানে মানে নট অনলি জুলাই, আমরা একদম সর্বোপরি আমরা তো চাই যে একটি মানে সমতা ভিত্তিক একটি রাষ্ট্র। এই যে ইন্টারিম গভর্নমেন্ট জুলাই চার্টারটা করলো 84টা ইয়ে নিয়ে সুপারিশ নিয়ে, এবং যেটা গণভোটে পাস হচ্ছে হ্যাঁ অথবা না এর ভিতর নিয়ে, আমরা হ্যাঁ ভোট দিলে আপনার এটা পাস হবে। এখন আমি বলতে চাচ্ছি এই চার্টারে আপনি তো বললেন যে একটা শ্রম কমিশন হয়েছে, তাদের একটা সুপারিশ ছিল, এই সুপারিশগুলো কি জুলাই চার্টারে সমন্বিত করা হয়েছে বলে আপনি জানেন? ঠিক আমার এটা আসলে জানা নাই আর কি। আপনি সোহেল ভাই এটা কি কিছু বলবেন? আসলে জুলাই চার্টারটা জুলাই চার্টারটা আপনি দেখেন যে আমাদের 12টার মতো, আমি যদি ভুল না করি 12টার মতো কমিশন হয়েছিল, সংস্কার কমিশন। তো তার মধ্যে আমাদের শ্রম একটা কমিশন হয়েছিল, সেখানে সেই শ্রম কমিশনের সুলতান সাহেব এবং তার টিম অত্যন্ত পরিশ্রম করে একটা কাজ করেছে। এবং জুলাই চার্টারের যখন হয়েছে তখন 6টা কমিশন ছিল, তার মধ্যে কিন্তু আসলে শ্রম কমিশন ছিল না। এবং জুলাই চার্টারটা যদি দেখেন, সেটার যে জুলাই চার্টার প্রস্তুতের যেই প্রকল্প মানে যেই অনুশীলন, তার মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ছিল, সেখানে কিন্তু আসলে শ্রমিকের অংশগ্রহণ আমরা দেখি না। এবং একটা মজার জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে, সব রাজনৈতিক দলগুলোর সাথেই ভাড়াটিয়া হিসাবে একটা শ্রমিক সংগঠন থাকে, কিন্তু বাংলাদেশের নিবন্ধন আইন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো সংগঠনের শ্রমিক সংগঠন থাকতে পারবে না। তো সেই হিসাবে আপনি দেখেন যে তাদের আসলে জায়গাটা কত সীমিত করে দেওয়া হয়েছে, এবং শ্রমিকদের প্রতিনিধিত্ব এখানে ছিল না। আমরা হয়তো ব্যক্তিগতভাবে কারো সাথে আমাদের যে কমিশনের যারা ছিলেন জুলাই চার্টারে, তাদেরকে কিছু সুপারিশ খুবই ইনফর্মাল ওয়েতে কিছু দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা আমাদের আসলে প্রত্যাশা অনুযায়ী বা সেই প্রক্রিয়াটাই ছিল না। এখানে আপনার দলের বা আপনার সংগঠনের এই ধরনের কোনো ইশতেহার আছে কিনা, যেটা ধরেন? জি, আমাদের তো আসলে আমাদের মূল, আপনি জানবেন যে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমি যে দলটা করি আর কি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, সেই রাষ্ট্র সংস্কার আন্দোলন আসলে সংস্কারের পয়েন্টে নিয়ে রাজনীতি করে। তো সেই সংস্কারটা কাদের জন্য? এই শ্রমিক শ্রেণী এবং বাংলাদেশে বঞ্চিত যে বড় শ্রেণী, যদি আমরা খুব রাফলি ধরি, বাংলাদেশে এখন 8 কোটি মানুষ শ্রমিকের মধ্যে আছে। তো তাদেরকেই আসলে আমরা ফোকাস করে এই যে সাংবিধানিক সংস্কার বলেন, পুলিশ সংস্কার বলেন, এবং অন্যান্য যে সংস্কারগুলো বলেন, সেগুলোতে আমরা এই জিনিসগুলো আমাদের নির্বাচনী ইশতেহার আমাদের প্রস্তুত হচ্ছে আর কি, 2-1 দিনের মধ্যে হবে। তারপর আমি যেটা জানি যে আমরা কৃষকদের যে পণ্যের যে মূল্য নির্ধারণ, সেটা কিন্তু আসলে কৃষকরা পারে না, ওপেন মার্কেটে এটা মূল্য নির্ধারণ হয়। সেটার জন্য আমাদের এক ধরনের সুপারিশ থাকবে, ভূমিহীন অঞ্চলের যে বিচ্ছিন্ন যে জনগোষ্ঠী এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, বিভিন্ন পকেটে যে বঞ্চিত জনগোষ্ঠী, তাদের জন্য আমরা বিশেষ কিছু আইনের আমাদের ইশতেহারে থাকবে। এবং শ্রমগণ যে নাগরিক যে এলাকাগুলো শ্রমিকদের, সেখানে নাগরিক সেবা করার জন্য, এবং সর্বোপরি আমরা যেটা চেষ্টা করব বা আমাদের ইশতেহারে থাকবে, সেটা হচ্ছে যে লুটতরাজের সংস্কৃতিটা হয়েছে সেখান থেকে বের হওয়া, এবং এর জন্য একদম খুব সুস্পষ্ট আইন করা, যেন এই লুটের টাকা ফেরত আনা যায় এবং সেটা যেন রাষ্ট্রীয় খাতে ব্যবহার করা যায়। খুবই সুন্দর বিষয় যে লুটের টাকা ফেরত আনা। তো আমরাও প্রায় অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি। আমি একদম শেষের দিকে শামীমারা আপার কাছ থেকে জানতে চাই, নির্বাচন তো হচ্ছে 12 তারিখ, আমরা যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, আমার মনে হয় নির্বাচনটা হচ্ছে। তো নির্বাচন হলে আমরা একটা নতুন সরকারও পাবো আশা করি। এখন নতুন সরকারের কাছে আপনার এবং আপনার সংগঠনের বা আপনার দলের প্রত্যাশা কি? ধন্যবাদ। অবশ্যই আমাদের প্রত্যাশা বা আমাদের আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে আমার সংগঠন থেকে আমি মনে করি যে শ্রমিক, সকল শ্রমিককে তার মর্যাদার সহিত তাকে স্বীকৃতি আসলে দিতে হবে, এবং তার মানে মজুরি, তার মানে বাঁচার মতো মজুরি, ন্যূনতম মজুরি যেটা আমরা বলছি, জি মানে এগুলো হচ্ছে যে আসলে আমাদের আকাঙ্ক্ষা আমার সংগঠনের পক্ষ থেকে। এবং আমি মনে করি যে এখানে নারীদের ক্ষেত্রে আমি একটু বিশেষভাবে, যেহেতু আমি একজন নারীর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের
শ্রম আইন আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে জি, আমাদের একটি শ্রম আইন আমরা আসলে পেয়েছি। তো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কন্ট্রাডিক্টরি আছে সেই শ্রম আইনে আর কি, মানে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা এখনো সেভাবে এরকম একটি শ্রম আইন আমরা আসলে আমরা এখনো পাইনি। তো আমরা চাই যে মানে একটা মানে গণতান্ত্রিক একটি শ্রম আইন, শ্রম আইন নতুন সরকারের কাছে মূলত আপনার আমাদের আসলে খুবই ভালো একটা প্রত্যাশা যে গণতান্ত্রিক শ্রম আইন, একটি শ্রম আইন, এবং মানে নারীদের ক্ষেত্রে যাতে কোনো রকম বৈষম্য, কোনো নির্যাতন, কোনো নিপীড়ন, এবং আপনি হয়তো জেনে থাকবেন যে আইএলও একটি কনভেনশন হয়েছে 190। তো আমরা চাচ্ছি যে এই কনভেনশনের আলোকে এটা যাতে নারীদের যে মানে শ্রম অধিকারটা, যৌন হয়রানির যে বিষয়, এবং সকল শ্রমিকের, নট অনলি শুধু নারী, এগুলো সকল শ্রমিকের জন্যই এটা আসলে মানে এটা কনভেনশনটা যদি আমরা প্রয়োগ করা যায় যথাযথভাবে, আইনি পরিণত আমরা যদি করতে পারি, তাহলে সকল শ্রমিকই এই। ধন্যবাদ আপা। আসলে এখন আমি জনাব সোহেল শিকদার, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে নতুন সরকার আসবে, নতুন সরকারের কাছে আপনার এবং আপনার সংগঠনে, আপনার দলের প্রত্যাশা কি? আচ্ছা, খুবই প্রত্যাশার জায়গা তো মানুষের বড়ই থাকে। তো আমরা প্রত্যাশা করব যে আসলে এই অভ্যুত্থানের যেই স্পিরিট, নতুন সরকার যেই আসুক তারা এই স্পিরিটটাকে ধারণ করবে, বৈষম্যহীন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই স্পিরিট সেটা ধারণ করবে, এবং সেই ধারণের মধ্যে দিয়ে আমরা অবশ্যই আশা করব যে চাঁদাবাজ, লুটতরাজ, এই জিনিসগুলো বন্ধ হবে সোসাইটিতে, এবং যে বিচারহীনতার যে সংস্কৃতি সেটার অবসান হবে। এবং সর্বোপরি আমরা আর একটা জিনিস মনে করি শ্রমিকের দৃষ্টিকোণ থেকে, যে আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল 4th রেভলিউশনের যুগে আছি, যে এটার একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। এই নতুন সরকার অবশ্যই এগুলো অ্যাড্রেস করবে। বিগত সরকারগুলো এগুলোতে আসলে খুবই মানে উদাসীন ছিল, সেগুলো অ্যাড্রেস করবে। এবং সর্বোপরি যেটা আমরা আশা করব যে শ্রমিকের একটা রাজনৈতিক শক্তির উত্থানের মতো একটা পরিবেশ তৈরি করবে। শ্রমিককে যেন আর কোনো ফেডারেশন বা এনজিওর দ্বারস্থ বা একটা রাজনৈতিক দলের ভাড়াটিয়া হিসেবে তাদের যেন আর ব্যবহার হতে না হয়। ধন্যবাদ জনাব সোহেল ভাই, ধন্যবাদ শ্রোতা ও দর্শক, আপনারা যারা এত সময় আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, আমাদের কথাগুলো শুনেছেন, আপনাদের সবার পক্ষ থেকে আজকে আমি নির্বাহী সমন্বয়ক জনাব সোহেল শিকদার, সম্মিলিত শ্রমিক পরিষদ এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি শাইমারা আপাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।